আজকে তাসলিমা ফোন দিয়েছিল। ওই যে আমার ছোটবেলার বান্ধবী, মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে না কেন? আসলে আমরা দুই বান্ধবী মিলে ঠিক করেছিলাম আমাদের ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দিব। আমাদের দুজনের এটা স্বপ্ন। এখন তুমি কি বলো? যদিও আদিত্য হানিকার থেকে বয়সে 4 বছরের ছোট, কিন্তু তবুও আমার আদিত্যকে খুব পছন্দ। ছেলে হিসাবে খুবই ভালো। এই বিষয়ে আনিকার সাথে কথা বলছে? ওর মতামত নিয়েছো তুমি? না, ওকে জানানো হয়নি। আমি তোমার সাথে কথা বলতে এসেছি তো আমাকে সব কিছু শেয়ার করে ওর পছন্দ থাকলেও আমাকে এতদিন নিচ্ছে বলতো। মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে। ছেলে যদি ভালো হয় আমরা সমস্যা নেই, আর তাসলিমা আপার খারাপ হবে বলে আমরা মনে হয় না। এই বিষয়ে মত আছে। এখন তুমি আলিকার থেকে মতামতটা নেওয়ার কারণও বড় হয়েছে, ওর মতামত জানা দরকার আমাদের। হ্যাঁ, আমি বুঝে নেব। আর শোনো, শুক্রবারে তাসলিমা আমাদের দাওয়াত দিয়েছে, তাদের বাসায় যেতে হবে। শুক্রবারে কোথাও বের হইও না, আমরা তাসলিমাদের বাসায় যাব, ঠিক আছে? আচ্ছা বেশ, ঠিক আছে, কোথাও যাবে না। এসব কথা বলতে বলতে দুজন খাওয়া দাওয়া করছে। অপরদিকে আদিত্যরা সবাই খাবার টেবিলে খেতে বসেছে। এমন সময় আদিত্যর বাবা বলে উঠল, কি রে আদিত্য, তোর শরীর এমন কেন? তখন বললি যে খারাপ লাগছে, সিরিয়াস কিছু? না বাবা, তেমন কিছু না। অতিরিক্ত গরমে কেমন যেন খারাপ লাগছিল, তাই আর কি চলে এসেছি। চিন্তা করার কিছু নেই। এভাবেই টুকটাক কথা বলতে বলতে আদিত্য খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আদিত্যকে চলে যেতে দেখে আদিত্যর মা আদিত্যর বাবার উদ্দেশ্যে বলে উঠল, শুনছো, তোমার মনে আছে তোমাকে বলেছিলাম না আমি আদিত্যর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি, আমার বান্ধবীর মেয়ে আনিকা। হ্যাঁ, সে তো মনে আছে, কিন্তু মেয়েটা তো আদিত্যর থেকে 4 বছরের বড়। বড় হয়েছে তো কি হয়েছে, আমাদের দুই বান্ধবীর অনেক ইচ্ছা আমরা আমাদের ভেতরের সম্পর্কটা আরো মজবুত করব, আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব। আর মেয়েটা খুব মিষ্টি, তুমি দেখলে ওকে পছন্দ করবে। ওরা শুক্রবারে আসতেছে, ওদের সাথে কথা বলে দেখো, আমার বিশ্বাস খারাপ লাগবে না। সেদিনেই সব কথাবার্তা ফাইনাল করে ওদের দুজনের 4 হাত এক করে দেব, এটাই আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তোমার ছেলের সাথে কি কথা বলেছে? তোমার ছেলে এই বিয়েতে রাজি হবে? সেটা তুমি তোমার ছেলেকে রাজি করাবে, কারণ তোমার ছেলে তোমাকে প্রচুর ভয় পায়। তুমি যেটা বলবে তার উপর দিয়ে আদিত্যর বলার সাহস নেই। আচ্ছা ঠিক আছে, দিনটা তো আসুক। তারপরে তারা দুজন আরো বেশ কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে রুমে চলে গেল। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে গেল। আজকে শুক্রবার, আজকে আনিকারা আদিত্যদের বাসায় আসবে। আদিত্য আজকে ওর মায়ের কথা মতো কোথাও বের হয়নি। আদিত্যর বন্ধুরা সব চলে এসেছে সকালে। আদিত্যরা সবাই বসে রুমে আড্ডা দিচ্ছে, আর আদিত্যর মা রান্নাঘরে কাজ করছে। সকাল থেকে আদিত্যর বাসায় কাজের লোক ছুটি নিয়েছিল, গ্রামে গিয়েছে তার জন্য। আজকে সকালেই এসেছে, সেও আদিত্যর মায়ের হাতে হাতে কাজ করছে। আর আদিত্যর বাবা বাজার থেকে এসে খবরের কাগজ নিয়ে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আদিত্যর মা আনিকার আম্মুকে ফোন দিল। আনিকার আম্মু ফোন রিসিভ করতেই আদিত্যর মা বলে উঠল, কি রে, কই তোরা? কখন থেকে অপেক্ষা করছি, দুপুর তো হয়ে গেল, এখনো আসলি না যে? এই তো আমরা প্রায় চলে এসেছি, আর 5 মিনিটের মতো লাগবে। ঠিক আছে তোরা আয় তাহলে। বলে আদিত্যর মা ফোনটা রেখে দিল। প্রায় মিনিট 10 পর বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্যর মা গিয়ে দরজাটা খুলে দেখে তার বান্ধবী দাঁড়িয়ে আছে। তাকে দেখে আদিত্যর মা আনিকার মাকে জড়িয়ে ধরল। তারপর সবাইকে ভেতরে নিয়ে আসলো। আনিকাকে দের সাথে নেহ এসেছে। আনিকা আদিত্যের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি,
এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমার পায়ের অবস্থা এখন কেমন? কত বড় হয়ে গেছো, দেখতে কি মিষ্টি হয়েছো। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে মামুনি। বসো তুমি। আনিকা আদিত্যর মায়ের কথা শুনে মুচকি হেসে বলে উঠল, ধন্যবাদ আন্টি। আলহামদুলিল্লাহ আমার পাটা এখন অনেকটা ভালো আছে, ব্যথা কম। ঠিক আছে মামুনি, তুমি বসো, আমি এখনই আসতেছি। এ বলে আদিত্যর মা চলে গেল রান্নাঘরে কাজের মেয়ের সাথে কিছু নাস্তা নিয়ে এসে টেবিলে রাখলো। আদিত্যের বাবা আনিকার আব্বুর সাথে বসে কথা বলতেছে। আদিত্যর মা নাস্তার ট্রে টেবিলের উপর রেখে আনিকার মায়ের পাশে বসলো। তারপর দুই বান্ধবী মিলে গল্প করতে লাগলো। হঠাৎ আনিকার আম্মু বলে উঠল, কিরে তাসলিমা, সেই কখন এসেছি? তোর ছেলেকে তো দেখছি না। তোর ছেলে কোথায়, বাসায় নাই নাকি? আরে না ও আরে না, ও বাসায় আছে। ওর বন্ধুরা এসেছে, ওর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। দাঁড়া, আমি ডাকছি এখনই। এ বলে আদিত্যর মা উঠে আদিত্যর রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। এই আদিত্য, তোরা সবাই নিচে আয়, নিচে সবাই চলে এসেছে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। আদিত্যের মা আদিত্যের এই কথা শুনে নিচে চলে গেল। গিয়ে সবাই কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে আদিত্য এবং ওর সব বন্ধুরা নিচে নেমে আসলো। আদিত্য নিচে নেমে তো অবাক। আনিকা বসে আছে। আদিত্যকে দেখে একরকম অবাক চোখে আদিত্যকে একরকম অবাক চোখে আনিকার দিকে তাকিয়ে থাকতে দেখে আদিত্যর বন্ধু সাগর বলে উঠল, কিরে বন্ধু, মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? একে আবার পছন্দ হয়ে গেল নাকি? আরে শালা চুপ কর, তোদেরকে যে মেয়ের কথা বলেছিলাম এটাই সেই মেয়ে, সেজন্য আমি এভাবে তাকিয়ে আছি। কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না, ও আমাদের বাড়িতে এলো কি করে? আর মানে তুই সত্যি বলছিস নাকি তুই আমাদের সাথে মজা করছিস, কোনটা? আরে না, আমি সত্যি বলছি, মজা করছি না। আদিত্য আর সাগর দাঁড়িয়ে কথা বলছে। আনিকা এখনো আদিত্যকে খেয়াল করেনি। আদিত্যর মা আদিত্যকে দেখে বলে উঠল, এই তো আমার ছেলে চলে এসেছে। রেহনা, এই দেখ, এটা আমার ছেলে আদিত্য। আদিত্যর মায়ের কথা শুনে আনিকা চোখ তুলে তাকিয়ে তো অবাক। সামনে আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে আনিকা মনে মনে বলে উঠল, হায় আল্লাহ, এই ছেলে এখানে কি করে? এটা কি তার মানে ওদের বাসা? আমার মাথায় কিছুই ঢুকছে না। এখানে কোথা থেকে? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আদিত্য আনিকার মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আমিও ভালো আছি। আসো, তোমার সাথে সবাইকে আলাপ করিয়ে দিই। এই যে তোমার আঙ্কেল, আর ওই যে সামনে বসে আছে ওইটা আমার মেয়ে আনিকা, এবং তার পাশে যে বসে আছে ওইটা আমার মেয়ের বান্ধবী নেহা। আনিকার আম্মুর কথা শুনে আদিত্য মনে মনে বলে উঠল, এবার বিষয়টা বুঝতে পেরেছি, আনিকা তাহলে আমার মায়ের বান্ধবীর মেয়ে। বাহ, বেশ ভালোই হলো, আমার জন্য সুবিধা হয়ে গেল। এটা মনে মনে ভাবতেছে আর মুচকি মুচকি হাসতেছে। আনিকা তো পালে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু করার নাই। তার আব্বু আম্মুর সামনে সে উঠে চলে যেতে পারবে না, তাই চুপচাপ বসে আছে। এর মধ্যে আনিকার কানে কানে নেহা বলে উঠল, কি রে আনিকা, তোর কি হয়েছে? হঠাৎ করে মুড অফ হয়ে গেল যে? আসার সময় তো অনেক খুশি ছিলি তুই। আনিকা ও নেহা কানে ফিসফিস করে বলতে লাগলো, আসার সময় যদি জানতাম এই পাগল ছেলের বাড়িতে আসবো তাহলে কখনোই আমি খুশি হতাম না। আমি আসতামই না এই বাসায়। মানে তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি, একটু ক্লিয়ার করে বল। মানে আর কিছুই না, তোকে যে ছেলের কথা বলেছিলাম আমাকে রাস্তায় হেল্প করেছে, পরে আবার আমাকে রাস্তায় বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই সেই ছেলেটা। কি সত্যি বলছিস? কিন্তু এটা তো তোর আম্মুর বান্ধবী ছিল, তুই তাকে দেখে প্রথমে চিনতে পারিসনি? আরে কিভাবে চিনবো? আমি তো সেই ছোটবেলায় ওকে দেখেছিলাম, বড় হয়ে আর সাক্ষাৎ হয়নি, সেই জন্য চিনতে পারিনি। ও আচ্ছা, বুঝতে পারলাম। এখন আর কি করা, যেহেতু চলে আসছিস কিছু করার নাই, চুপচাপ বসে থাকতে হবে।
হ্যাঁ সেটাই। আনিকা মুখ গোমরা করে নেহার সাথে টুকটাক কথা বলছিল। এদিকে বাদবাকি সবাই কথা বলছে আর নাস্তা খাচ্ছে। এরই মাঝে আনিকার আব্বু বলে উঠল, আনিকা শোন, তোমার সাথে আমার কিছু কথা আছে। সবাই এখানে আছে, সবার সামনে কথাটা বলি। কি কথা আব্বু বলো। আনিকার আব্বু কিছু সময় চুপ থেকে বলে উঠল, আনিকা, তুমি বড় হয়েছ, আমি তোমার বিয়ে ঠিক করেছি এবং ছেলেও দেখেছি। এতে কি তোমার কোনো সমস্যা আছে? তুমি কাউকে পছন্দ করো? আনিকা ওর আব্বুর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। একবার ওর আব্বুর দিকে তাকায় আর একবার নেহার দিকে তাকায়। সে এখন কি উত্তর দিবে? এত লোকের মাঝখানে বুঝে উঠতে পারছে না। আনিকা কিছু সময় চুপ করে থেকে তারপর বলে উঠল, আব্বু তুমি আমার জন্য যা ভালো বুঝবে সেটাই করবে। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে মামুনি। আনিকা চুপ করে বসে রইল, আর কিছু বলল না। তারপর আদিত্যর মা বলে উঠল, আনিকা মামুনি আসো, তুমি আমার কাছে এসে বসো তো একটু। আদিত্যর মায়ের কথা শুনে আনিকা গিয়ে ওনার পাশে বসলো। ওদিকে আদিত্য এবং তার বন্ধুরা কিছুই বুঝতে পারছে না। চুপচাপ একে অপরের মুখ চাউচাই করে বসে আছে। হঠাৎ করে আনিকার আব্বু বলে উঠল, তাহলে ভাইজান শুনলেন তো আমার মেয়ের কথা। আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। এখন আপনাদের দিক থেকে হ্যাঁ হলেও বিষয়ে আগাতে পারবো আমরা। আনিকা তার বাবার কথা শুনে অবাক হয়ে গেল। ও তো কিছুই বুঝতে পারছে না। ওর বাবার কোনো কথা বুঝতে পারছে না। আদিত্য অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পর আদিত্যর বাবা বলে উঠল, আমাদের ছেলের সিদ্ধান্ত আমরা দুজন নিয়ে নিব। আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই ওর সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ ভাইজান, তাহলে ওদের বিয়েটা আজকে রাতেই দিয়ে দেই, কি বলেন? আনিকার আব্বুর কথা শেষ হতেই আনিকার আম্মু বলে উঠল, হ্যাঁ, আমি আর তাসলিমা আগেই কথা বলে নিয়েছিলাম যে আজকে সব কথাবার্তা ঠিক করে আজকে ওদের বিয়ে দিয়ে দিব। আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। শাড়ি গহনা আমি সব সাথে করে নিয়ে এসেছি আনিকার জন্য। আনিকা ওর আম্মুর কথা শুনে পুরো অবাক হয়ে গেল। ওর আম্মুকে ওকে বলেছিল ব্যাগে করে কিছু উপহার নিয়ে যাচ্ছে ওদের জন্য, কিন্তু তার আম্মু এমন একটা কাজ করবে সে বুঝতেই পারেনি। তার মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। এখন সে কি করবে বুঝতে পারছে না। সবার কথার মাঝখানে আনিকা বলে উঠল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কার সাথে আমার বিয়ের কথা বলছো? তোর তাসলিমা আন্টি ছেলে আদিত্যর সাথে। আনিকা তো ওর আম্মুর কথা শুনে পুরো অবাক। অপরদিকে আদিত্যতে খুশিতে এখানেই লুঙ্কি ডান্স দিতে শুরু করে এমন একটা অবস্থা। আদিত্যর বন্ধু শায়দ তাকে খোঁজা মেরে বলে উঠল, কিরে শালা, তোর ইচ্ছে তো পূরণ হয়ে গেল। কি ভাগ্য ভাই তোর। এখন কিন্তু ট্রিট দিতে হবে, না হলে তোকে বিয়ে করতে দিব না। ভাবিকে বলে দিব। তুই ভাবিকে একটু আদর করতে পারবি না, তোকে যাতে সে বিয়ে না করে। ভাই এসব মিথ্যা কথা বলে আমার ইজ্জত মেরে দিস না প্লিজ। ট্রিট দিব কালকে, প্রমিস। আনিকা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। নেহা আনিকাকে বলে উঠল, বান্ধবী শেষে কিনা একটা পিচে ছেলেকে বিয়ে করতে হবে তোর। এই ছেলে তো তোর 4 বছর ছোট, বিয়ের পর তোকে ঠিক মতো আদর করতে পারবে তো। কি সব বলছিস? চুপ কর। আমি এখন কি করব? বাবার মুখের উপর আমি না বলতে পারবো না তো। বিয়েটা বরং করোই নেই। তোর বাবা মা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আশা করি খারাপ হবে না। তোর ভালো ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। ছেলেটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, কিন্তু কষ্ট হবে। পিচ্ছি বর তোকে ঠিক মতো আদর নাও করতে পারে। নেহা খুব খারাপ হচ্ছে কিন্তু, মার খাবি বললাম। নেহা আর কিছু বলল না। আনিকা জানে সে না করলেও কোনো লাভ হবে না। তাও সে সাহস করে বলে উঠল, আব্বু আম্মু তোমরা কি একবার ভেবে দেখেছো ও আমার থেকে 4 বছরের ছোট, আর আমি এখনো পড়াশোনা করছি। আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা কন্টিনিউ করব।
আর তোমরা এরকম পিচ্চি একটা ছেলের সাথে আমাকে কিভাবে বিয়ে দিতে পারো বলো? এই পিচ্চি ছেলেটা খুব খারাপ, আমি ওকে বিয়ে করব না। আনিকার আম্মু অবাক হয়ে বলে উঠল, আদিত্যর সাথে তো তোর ছোটবেলায় দেখা হয়েছিল, এরপরে তো আর দেখাই হয়নি। আদিত্য ভালো না খারাপ ছেলে কেমন করে জানলি? আম্মু, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম না সেদিন একটা ছেলে আমাকে সাহায্য করেছিল, আবার পরে বলেছিল? তোমাকে বলিনি? হ্যাঁ বলেছিলি তো, সেটার সাথে এইটার কি সম্পর্ক বুঝতে পারছি না আমি। সেই ছেলেটা আদিত্য ছিল। আমি তখন ওকে চিনতে পারিনি, কারণ আমি ওকে ছোটবেলায় দেখেছিলাম, তাই চিনতে পারিনি। এই বাসায় এসে চিনতে পেরেছি। আনিকার কথা শেষ হতেই আদিত্যর মা বলে উঠল, আনিকা মামুনি, আনিকা মামুনি, তুমি কোন ঘটনার কথা বলছো? আমি জানি না। আমার ছেলেটা হয়তো একটু দুষ্ট, কিন্তু মনটা খুব ভালো। তোমার সাথে যদি কিছু করেই থাকে, ওকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ আনিকা, আমিও জানি তুই আমাকে সব বলেছিস। তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস, এটা তো ভালো কথা। তাহলে সমস্যাটা কোথায়? আনিকা আর কোনো কথা বলল না, কারণ সে জানে এখানে আর কিছুই বলে লাভ হবে না। তাই আর কিছু না বলে চুপচাপ রইল। আনিকাকে চুপচাপ থাকতে দেখে আদিত্যর মা বলে উঠল, আনিকা মামুনি, তুমি তোমার সিদ্ধান্ত বলতে পারো। তোমার মতের বিরুদ্ধে এই বিয়ে হবে না। না আন্টি, এমন কিছু না। আমার বাবা আমার জন্য যে সিদ্ধান্ত নিবে আমি সেটাতেই রাজি এবং সেটাতেই খুশি। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল এবং এক একে মিষ্টি মুখ করলো। তারপরে আদিত্য আর তার বন্ধু বান্ধব মিলে বের হয়ে গেল কিছু কেনাকাটা করতে। সে তো খুব আনন্দে আছে। এদিকে আদিত্যর মা আনিকাকে কিছু গহনা দিল, আর আনিকার আম্মু যেগুলো নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আনিকাকে সাজিয়ে দিচ্ছে। নেহা নেহা এদিক সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। এদিকে আদিত্যর মা আনিকাকে কিছু গহনা দিল, আর আনিকার আম্মু যেগুলো নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আনিকাকে সাজিয়ে দিচ্ছে নেহা। এদিকে নেহা ও আনিকার কিছু ক্লোজ বান্ধবীকে কল করে বলে দিল আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ওরা এসে উপস্থিত হবে। ঘন্টা দুয়েক বাদে আদিত্য বাড়ি ফিরে এলো সব বন্ধু বান্ধবের সাথে। তারপরে চলে গেল নিজের রুমে। আদিত্য ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তার বন্ধু বান্ধব তার ঘর সাজাচ্ছে। আদিত্যকে ওয়াশরুম থেকে বের হতে দেখে সাগর মজা করে বলে উঠল, কিরে বন্ধু, মনে সে আনন্দ তাই না? আজকে তোর বাসরাত, বিড়ালটা মারতে পারবি তো? ভাবি তো আবার তোর থেকে 4 বছরের বড়। দেখিস সিনিয়র আপুকে ঠিকমতো আদর করতে পারিস নাকি। পাশ থেকে আদিত্য আরেক বন্ধু আমিনুল বলে উঠল, কি মনে হচ্ছে তোর আদর করতে পারবি তো তোর সিনিয়র বউকে? পারবো না মানে? দেখ না, আমার সিনিয়র বউকে দিনে 3 বার গোসল করে ছাড়বই। ভাই, এটা কি বলিস? তোর টুনটুনির এত পাওয়ার, আগে তো জানতাম না। দূর শালা, তুই জেনে কি করবি? আমার টুনটুনি পাওয়ার এটা তো দেখবে আমার একমাত্র সিনিয়র বউ। তোরা সব তো আমাকে রেডি হতে দে, না হলে আবার আমার সিনিয়র বউকে বিয়ে করতে দেরি হয়ে যাবে। আদিত্যর কথা শুনে তার আরেক বন্ধু তামিম বলে উঠল, তোর দেখছি বিয়ে করার জন্য আর তোর সইছে না। যতই তাড়াতাড়ি বিয়ে কর না কেন, ময়না রাত 2টোর আগে তোকে বাসর ঘরে ঢুকতে দিচ্ছে না, মনে রেখো। আজকে আমরা কেউ বাসায় যাব না। তোকে কেমন করে রাত 2টো পর্যন্ত আটকে রাখতে হয় তা আমরা খুব ভালো করেই জানি। না কি বলিস সবাই? তামিমের কথার সাথে সাথে সবাই একমত হয়ে সম্মতি জানালো। আদিত্য মুখ গোমরা করে বসে রইল। বেচারা বিয়ে করবে তাড়াতাড়ি, কিন্তু বউয়ের কাছে যেতে পারবে না। এটা থেকে দুঃখজনক আর কি হতে পারে? আদিত্য রাগ দেখি বলে উঠল, শালা তোরা আমার বন্ধু না শত্রু রে? বল, আমি বাসর করব জন্য আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আর তোরা আমাকে এভাবে আটকে রাখবি, এটা কি তোরা ঠিক করবি বল? আমার সিনিয়র বউ তো আমার জন্য অপেক্ষা করবে। শেষে সাগর বলে উঠল, শালা নিজের মুখে একটু লাগাম দে। কি বলছিস ভেবে চিনতে বল। এমন ভাব করছিস যেন তোর বউকে নিয়েই আমরা পালিয়ে যাচ্ছি। এটা বলিনি তোদের। তোরা যদি আমাকে 2টা পর্যন্ত আটকে রাখিস তাহলে আমি কেমনে সারা রাত ধরে বিড়াল মারবো? আচ্ছা ঠিক আছে, ছাড়তে পারি, কিন্তু কালকে বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে।
বলি তুই দিবি, যদি না বলিস তাহলে আর নো ছাড়াছাড়ি। আদিত্য বেশ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলে উঠল, আচ্ছা বেশ, আমি রাজি। আমি তোদের বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। রাক্ষসের দল সব দেখব কালকে কত খেতে পারিস। এখন আয়, আমাকে হেল্প করে দে, তাড়াতাড়ি রেডি হতে হবে তো। আমাদের কাছে বন্ধুর জন্য বেঁচে গেলি, আমাদের কাছের বন্ধুর জন্য বেঁচে গেলি, এত বড় অপমান করলি আমাদের রাক্ষস বলে। আমরা রাক্ষস হলে তুই কি শালা, তুই রাক্ষসের বন্ধু। সাগর ওদের কথার মাঝখানে বলে উঠল, সব অনেক হয়েছে, এবার তোরা থাম। এখন তাড়াতাড়ি রেডি করিয়ে নিচে নিয়ে যা, না হলে আন্টিরা ডাকা শুরু করে দেবে। সবাই মিলে আদিত্যকে রেডি করতে লাগলো। রেডি করানো শেষ হতেই ওকে রুমে বসিয়ে রেখে ওরা নিচে চলে গেল। নিচে গিয়ে আদিত্যর মাকে তামিম বলে উঠল, আন্টি, আদিত্য রেডি হওয়া শেষ, ওকে রুমে বসিয়ে রেখে এসেছি। অন্য কোনো কাজ থাকলে আমাদের বলুন, আমি করে দিচ্ছি। আদিত্যর মা কাজ করতে করতে বলে উঠল, একটু বাইরে যাওয়া লাগতো বাবা, সামনের দোকানে। আদিত্য কি একা বসে আছে রুমে? না আন্টি, সাগর আর শাহিদকে বসিয়ে রেখে এসেছি। আমাকে বলুন, আমি নিয়ে আসছি এখনই। আদিত্য তারপর আদিত্যর মা তামিমকে কি আনতে হবে বলে দিল এবং টাকাটা হাতে দিয়ে দিল। তামিম চলে গেল, সবাই কাজে ব্যস্ত। অপরদিকে আনিকাকে তৈরি করছে ওর বান্ধবী নেহা এবং ওর আম্মু। এর মধ্যে আনিকার 4টা বান্ধবী চলে আসলো। এসে আনিকার আম্মুর উদ্দেশ্যে বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আপনার উপর আমরা অনেক রাগ করছি। আনিকাকে এভাবে আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন, আমরা জানতেই পারলাম না। বিয়ের দিন আমাদের জানানো হচ্ছে, এটা কি ঠিক আন্টি বলেন? প্লিজ মা, রাগ করো না। আসলে হঠাৎ করে এসব ঠিক হলো তো, এর জন্য তেমন কিছু করে উঠতে পারিনি। ঘরোয়াভাবে আর কি বিয়েটা দেওয়া হচ্ছে। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমি একটু নিচে যাই, গিয়ে দেখি কি কাজ করতে হবে। তোমরা ওকে রেডি করে দাও, কেমন? আচ্ছা আন্টি, ঠিক আছে, আপনি যান, চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা সবাই রেডি করে দিচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, মাগরিবের আজান তো পড়ে গিয়েছে। 8টার মধ্যে কাজী সাহেব কিন্তু চলে আসবে ওদের বিয়ে করাতে, ঠিক আছে? হ্যাঁ, আমার মনে আছে, আপনি যান, তার আগে ওকে আমরা রেডি করে দিব। আচ্ছা ঠিক আছে। আনিকার আম্মু চলে যেতে রিয়া আনিকার পাশে বসে ওকে বলতে লাগলো, আনিকা, তুই শেষমেশ কিনা একটা পিচ্চি ছেলেকে বিয়ে করছিস। ওর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবি তো? সুখী হবি তো তুই? দেখ রিয়া, আমি মনে করি আমার আব্বু আম্মু আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন এবং আমার ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। আমি তাদের উপর ভরসা রাখি। তার জন্য যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি খুশি। এই বিয়েটা আমি আমার মন থেকেই করছি। প্রথমে ভাবলাম ও ছোট মানুষ, ওর সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, পরে আম্মু আমাকে ভরসা দিল, তাই আর কি আমি অমত করিনি। সবই বুঝলাম, এবার চল তাড়াতাড়ি তোকে রেডি করে দিই, বাকি কথা পরে বলবো। রিয়ার কথা শেষ হতেই আনিকার আরেক বান্ধবী পিয়া বলে উঠল, বান্ধবী তোর দেও নেই কোনো? থাকলে আমি একটু লাইন মারতাম। প্রিয়া, তুই চুপ করবি? সব জায়গায় তোর একই কথা, তাই না? তোর বয়ফ্রেন্ড হৃদয় কি হলো? ব্রেকআপ হয়ে গেছে? ওর সাথে চুপ করে বসে থাক, ওকে রেডি করতে দে। প্রিয়া আর কিছু না বলে মুখ গোমরা করে বসে আছে। প্রিয়ার মুখের এরকম অবস্থা দেখে সবাই হেসে দিল। এভাবে সবাই আড্ডা দিতে দিতে আনিকাকে রেডি করে দিল। আনিকাকে রেডি করার শেষে নেহা ঘড়ি দেখে নিল, 7:45 বাজে। এখনো 15 মিনিট বাকি আছে কাজী আসার। আনিকাকে আয়নার সামনে দাঁড় করালো। আনিকাকে আয়নার সামনে দাঁড় করালো নেহা। তারপর দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। তারপর ওকে খাটে বসিয়ে দিল। হুট করে নিচ থেকে আনিকার আম্মু উপরে চলে আসলো, এসে বলতে লাগলো, নেহামা, আনিকাকে রেডি করানো হয়েছে তোমাদের? পাশের ফ্ল্যাট থেকে সবাই এসেছে, বউকে দেখতে চাচ্ছে। আনিকাকে নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ আনিকা,
হ্যাঁ আন্টি, আনিকাকে রেডি করানো শেষ। আপনি যান, আমরা ওকে 5 মিনিটের নিচে নিয়ে যাচ্ছি। এটা শুনে আনিকার আম্মু নিচে চলে গেল। তারপর আনিকাকে খাট থেকে নামিয়ে সবাই মিলে আনিকাকে নিচে নিয়ে আসলো। আনিকাকে নিচে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। যেহেতু বিয়েটা ঘরোয়াভাবেই করানো হচ্ছে, সেজন্য সেভাবে আয়োজন করা হয়নি। তারপরে 8টার দিকে কাজী সাহেব চলে আসলো আনিকা আর আদিত্যের বিয়ে পড়াতে। কাজী সাহেব আসার সঙ্গে সঙ্গে আদিত্যকে উপর থেকে নিয়ে আসতে বলল আদিত্যর মা। আদিত্যর মার কথা শুনে সাথে সাথে আদিত্যর সব বন্ধুরা ওকে নিয়ে চলে আসলো। সবাইকে সাক্ষী রেখে আদিত্য আর আনিকার বিয়েটা হয়ে গেল। এখন থেকে তারা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই মিষ্টিমুখ করে নিল। কাজী সাহেব চলে গেল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। শুধু থেকে গেল আদিত্যর বন্ধুরা। আনিকার বান্ধবীরা চলে গেছে, শুধু থেকে গেছে নেহা। রাত প্রায় 10টার দিকে আনিকার বাবা মাও চলে গেল। যাওয়ার আগে আদিত্যর মাকে বলে গেল কালকে তার মেয়ে এবং জামাইকে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী। রাত 11:30 এদিকে আনিকাকে রুমে নিয়ে যেতে বলল আদিত্যর মা। নেহা আনিকাকে আদিত্যর রুমে নিয়ে গেল। ওখানে বসেই দুই বান্ধবী আড্ডা দিতে লাগলো। অপরদিকে আদিত্য তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেজে গেল। এমন সময় আদিত্যর মা ছাদে এসে বলে উঠল, আদিত্য, তোর ব্যাপার স্যাপার কি? নতুন বউ ঘরে রেখে এখনো আড্ডা দিয়ে বেড়াচ্ছিস বন্ধুদের সাথে? বিয়ে করেও তোর একটু পরিবর্তন হলো না, তাই না? এখনই রুমে যা, না হলে কিন্তু ঝাঁটার বাড়ি দিয়ে তোকে রুমে পাঠাবো, বলে দিলাম। মা, আমি এক্ষুনি যাচ্ছি। আদিত্যর মা আদিত্যর কথা শুনে নিচে চলে গেল। আদিত্য যে ছাদ থেকে চলে যেতে লাগলো, অমনি সাগর আদিত্যকে আটকে বলে উঠল, দাঁড়া, কই যাচ্ছিস? তোর জিনিসটা তো নিয়ে যা। আদিত্য অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলে উঠল, আদিত্য, আমার কি জিনিস তোর কাছে আছে? কি নিয়ে যাব? তোর কথা শেষ হতেই সাগর ওর হাতে একটা র্যাপিনে মোড়ানো কিছু ধরিয়ে দিল আর বলতে লাগলো, এটা ধর, তোর কাজে লাগবে, একদম তোর সাইজের এনেছি। আজকে দেখি তুই কয়বার বিড়াল মারতে পারিস, কালকে কিন্তু সব গল্প শুনবো। সাগরের এই কথা শুনে আদিত্য বলে উঠল, শালা, তোদের কেন বলবো? এটা আমি আর আমার সিনিয়র বউ বুঝবো, এর মাঝখানে তোরা আসবি না। দেখিস আবার তোর সিনিয়র বউ তোকে আদর করতে দিলে হয়, আবার এমন না হয় যে তুই আদর করতে গেলি আর তোর সিনিয়র বউ তোকে মেরে তক্তা বানিয়ে দিল, তাহলে তো তখন তোর মুখটা দেখার মতো হবে দোস্ত। এই শালা, এসব কথা একদম বলবি না। আমি আজকে বিড়াল মারবই, দেখে নিস। থাক তোরা, আমি গেলাম। তোরাও ঘুমিয়ে পড়, সবাই সকালে দেখা হবে। অল দ্য বেস্ট বন্ধু, বাসর রাতের জন্য। থ্যাংক ইউ মাই ডিয়ার বন্ধু। আদিত্য সবার থেকে বিদায় নিয়ে চলে গেল তার রুমে গিয়ে দেখতে পেল রুমের লাইট অফ। সে রুমে ঢুকে লাইটটা অন করে দেখলো আনিকা খাটের মাঝখানে বসে আছে। সে রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আনিকার কাছে এসে বলতে লাগলো, তুমি একটু উঠে দাঁড়াও তো। কেন? আমি উঠে দাঁড়াবো কেন? দাঁড়াতে বলছি দাঁড়াও, এত প্রশ্ন করো কেন? সব সময় মনে রাখবে আমি তোমার 4 বছরের সিনিয়র। আমি তোমাকে যা বলবো তুমি সেটাই শুনবা, ঠিক আছে? আর যদি না শোনো আমি তোমাকে মেরে তক্তা বানিয়ে দিব, বলে দিলাম। এই বাবা, এটা আমার বউ নাকি একটা গুড্ডি মেরে? কাকে বিয়ে করলাম আমি? বাসর রাতে নাকি বরকে ভয় দেখায় মেরে তক্তা বানিয়ে দেবে? এই মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি তোমার জামাইকে বলো মেরে তক্তা বানিয়ে দেবে। আমি কি করেছি? হ্যাঁ, কি করছো আবার জিজ্ঞেস করছো? আগে উঠে দাঁড়াও। এই আদিত্যকে বসতে দেখে আনিকা বলে উঠল। আদিত্য আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। আদিত্য উঠে দাঁড়ানোর সাথে সাথে আনিকা খাট থেকে নেমে আদিত্যর পা ধরে সালাম করলো। আদিত্য তো আনিকার কাণ্ডে অবাক। আদিত্য আনিকাকে উঠিয়ে বলে উঠল, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। আমার বুকে আসো, একটু আদর করি তোমাকে। এটা বলে আদিত্য আনিকাকে যে জড়িয়ে ধরতে যাবে, অমনি আনিকা বাধা দিয়ে বলে উঠল, লুচ্চা ছেলে একদম না। আগে 2 রাকাত নফল নামাজ পড়বো আমরা, তারপরে যা হয় লুচ্চামি করবা। আদিত্য আর কিছু না বলে মাথা নাড়ি সম্মতি জানালো। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। তারপর আদিত্য আর আনিকা খাটের উপর বসলো।
পাশের টেবিলের উপর দুধ রাখা ছিল। আনিকা ওটা হাতে নিয়ে আদিত্যের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, দুধটা খেয়ে নাও, আন্টি তোমাকে দিতে বলেছে। আদিত্য আনিকার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে অর্ধেক খেয়ে আবার আনিকার হাতে দিয়ে কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি পুরো খাবো না, তুমি অর্ধেক খাও, কারণ একটু পরে তোমার অনেক এনার্জি লস হবে। দুজনেরই অনেক এনার্জি লাগবে। সারা রাত ধরে তোমাকে আদর করবো আজ। এখন তুমি আমার বউ, তাই তোমাকে তুমি করে বলছি। লজ্জায় মাথা নামিয়ে নিল আনিকা, কিছু বলল না। তারপর দুধের গ্লাস থেকে অল্প একটু দুধ খেয়ে টেবিলের উপর রেখে দিল। তারপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসেছিল। নীরবতা ভেঙে আদিত্য বলে উঠল, এখন তুমি আমার বউ, তাই তোমাকে তুমি করে বলছি। আচ্ছা সিনিয়র বউ, তোমাকে একটা প্রশ্ন করি। কি কথা বলো? এখন তো আমি তোমাকে কিস করতে পারি? তোমাকে শাড়িতে খুব হট লাগছে, বিশ্বাস করো। নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্লিজ কাছে আসো, আদর করি। আদিত্যর কথা শুনে আনিকা লজ্জায় মাথা নিচু করে আছে, কিছু বলতে পারছে না। কথায় আছে না, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। আদিত্য সেটাই ভেবে আনিকার কাছে এগিয়ে যেতে লাগলো। গিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিশিয়ে দিল। প্রায় 10 মিনিট পর আদিত্য আনিকাকে ছেড়ে দিল। তারপর আদিত্য আনিকাকে বিছানায় শুয়ে দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এরই মধ্যে আনিকা বলে উঠল, আমার জুনিয়র বরটা যদি এখনই এত রোমান্টিক হয়, একটু পরে কি হবে আমি তো ভাবতেই পারছি না। একটু পরে কান্না করার জন্য রেডি হও সিনিয়র বউ আমার। আজকে তোমাকে সারা রাত কান্না করাবো, একটু ছাড়বো না আজকে। আদিত্য এই বলে আবারও আনিকাকে আদর করতে লাগলো। আদর করতে করতে আস্তে আস্তে আনিকার শরীর থেকে সব কিছু খুলতে লাগলো। এখন আনিকার শরীরে কোনো কাপড় নেই। আনিকা তো পুরো লজ্জায় লাল হয়ে গেছে, চোখ তুলে তাকাতে পারছে না। তারপর আদিত্য আনিকার কানে কাছে ফিসফিস করে বলল, তৈরি তো সিনিয়র বউ? তুমি কান্না করবা না কিন্তু, বলে দিলাম। বলে আদিত্য আবারও আনিকাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ আনিকা জোরে চিৎকার করে বলতে লাগলো, আদিত্য প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, প্লিজ তাড়াতাড়ি বের করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা করছে ওখানে, আমি আর পারছি না। এটা বললে তো হবে না সিনিয়র বউ। আজকে আমি তোমাকে সারা রাত আদর করব, তুমি আমাকে বাধা দিতে পারবা না। এই বলে আদিত্য আনিকাকে আবারও আদর করতে লাগলো। থাক, আমরা আর বেশি গভীরে না যাই। আনিকাকে প্রায় ভোর 5টা পর্যন্ত আদিত্য আদর করে ওর বুকে ঘুমিয়ে গেল। এদিকে আনিকার অবস্থা বেহাল, কোমরের ব্যথায় উঠতে পারছে না। ও মনে মনে ভাবছে, ইস পিচ্চিটার এত জোর, আমার কোমর একদম ব্যথা করে দিয়েছে। আমি তো কেমন করে কালকে সবার সামনে যাব, আমি তো তাই ভাবছি। আমি মনে হয় উঠে দাঁড়াতেও পারবো না। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকাল 10টায় আনিকাদের ঘুম ভাঙলো নেহার ডাকে। নেহা দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, কি আনিকা, আর কত ঘুমাবি? সকাল 10টা বেজে গেছে, ওর তাড়াতাড়ি, সবাই নিচে তোদের জন্য অপেক্ষা করছে। আনিকা নেহার গলা পেয়ে উঠে পড়লো। তারপর নেহাকে বলে উঠল, নেহা তুই যা, আমি আর আদিত্য একটু পর আসছি। নেহা কিছু মনে না করে চলে গেল। এদিকে আদিত্য এখনো ঘুমিয়ে আছে। আনিকা আদিত্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আনিকা আদিত্যকে ডাকতে লাগলো, আদিত্য, এই আদিত্য তাড়াতাড়ি ওঠো, সবাই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে, আর কত ঘুমাবে? ওঠো, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে তো। আদিত্য চোখ খুলে তাকিয়ে দেখলো সে এখনো আনিকাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদিত্যকে চোখ খুলে তাকাতে দেখে আনিকা উঠতে যাবে, তখন আদিত্য আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকে তো আমার ছাড়তেই মন চাচ্ছে না। কালকে রাতে এত আদর করলাম, তাও আমার আবার এখন একটু আদর করতে ইচ্ছে করছে। জান, একটু আদর করি প্লিজ। এই না, খবরদার, কালকে সারা রাত আমাকে আদর করেছো, এখন আমার কোমর ব্যথা করছে, বসতে পারছি না ঠিক মতো, আমাকে ওষুধ এনে দিবা। এমন ভাবে কেউ আদর করে? লোকে কি বলবে দেখে বলো তো। কে কি বলবে? আমি আমার বউকে আদর করেছি, আরো আদর করব, কে কি বলবে? হ্যাঁ অনেক হয়েছে, এবার ওঠো, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই দাঁড়াও না প্লিজ, একটু আদর করি। তোমার কাছে থাকলে আমার টুনটুনিটার দাঁড়িয়ে যায়। আমি কি করব দেখো, আমার টুনটুনিটার কি অবস্থা।
আনিকা আদিত্যের এই কথা শুনে তাকিয়ে দেখলো সত্যি সত্যি আদিত্য টুনটুনি দাঁড়িয়ে গেছে। তারপর আনিকা লজ্জে মাথা নিচু করে বলে উঠল, এখন আর কোনো দুষ্টুমি না, যা করবে রাতে করো। এখন চলো নিচে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নেহা এসে ডেকে গেছে, একটা বাজে বিষয় হবে। সবাই কি ভাবে বলো? আচ্ছা কিছু করব না, জাস্ট কিস করব, প্লিজ না করো না। ঠিক আছে, অন্য কোনো দুষ্টুমি করবে না কিন্তু, খবরদার। হ্যাঁ, অন্য কোনো দুষ্টামি করব না, প্রমিস। তারপর আদিত্য আনিকার ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নিল। আদিত্য আনিকার ঠোঁট দুটো চুষতে লাগলো আর ডাবগুলো এক হাত দিয়ে টিপতে লাগলো। প্রায় 10 মিনিট পর আদিত্য আনিকাকে ছেড়ে দিল। আনিকা ছাড়া পেয়ে বলতে লাগলো, তোমাকে কি বললাম যে শুধু কিস করবা, অন্য কিছু করবা না? তুমি এটা কি করলা? হ্যাঁ, কি করব বলো? তোমার ডাবগুলো এত নরম, নিজেকে কন্ট্রোল করার কোনো রাস্তাই নেই, খালি ধরে টিপতে মন চায়। তোমার ডাবগুলো একবার আমি খাই, প্লিজ একবার। আদিত্যর এই কথা শুনে আনিকা রাগী চোখে আদিত্যর দিকে তাকালো। আদিত্য আর ভয়ে কিছুই বলতে পারল না। বেশ কিছুক্ষণ পর আদিত্য বলে উঠল, ঠিক আছে বাবা, আমি কিছু করছি না। এভাবে তাকানোর কি আছে? আমি বুঝি ভয় পাই না? আমি না তোমার পিচ্চি বর, আমাকে এভাবে ভয় দেখাও? তোমার মায়া হয় না বুঝি আমার উপর? আদিত্য এরকম বাচ্চামো ফেস করে কথা বলা দেখে আনিকা ফিক করে হেসে দিল। তারপর বলে উঠল, এবার উঠো, অনেক হয়েছে, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, কত বেলা হয়ে গেল দেখেছো? তারপর আর কোনো কথা না বলে আনিকা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে যাওয়ার আগে আদিত্যকে বলে গেল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসো। এ বলে আনিকা চলে গেল আর আদিত্য চলে গেল ফ্রেশ হতে। আনিকাকে নিচে নামতে দেখে আদিত্যর মা এসে আনিকাকে বলতে লাগলো, কি ব্যাপার আনিকা মামুনি, আদিত্য এখনো ওঠেনি? হ্যাঁ উঠেছে, উঠে ফ্রেশ হয়ে আসছে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এসো, খাবার খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, নিশ্চয় তোমার অনেক খিদে পেয়েছে। আনিকা মাথা নিচু করে উত্তর দিল, না আন্টি, আপনার ছেলে আসুক, তারপর না হয় একসাথে খাবো। আনিকার এই কথা শুনে আদিত্যর সব বন্ধুরা মুচকি মুচকি হাসতে লাগলো। নেহা আনিকার পাশে দাঁড়িয়ে কানে কানে ফিস ফিস করে বলে উঠল, বাহ, এক রাতে বরের জন্য এত দরদ! ওর তো দিন বাকি আছে, না জানি সামনে আরো কি হয়। বেশ ভালোই কেটে যাবে রাত, না কিনা বল? নেহার এই কথা শুনে আনিকা লজ্জায় লাল হয়ে গেল, কিছু বলল না। আদিত্যর মা চলে গেল রান্নাঘরে। আনিকাও রান্নাঘরে চলে গিয়েছে তার শাশুড়ির হাতে কিছু সাহায্য করার জন্য। আনিকা রান্নাঘরে গিয়ে আদিত্যর মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আন্টি আমাকে বলুন কি করতে হবে, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। এখন তোমাকে কিছু করতে হবে না মামুনি। আর হ্যাঁ, আমাকে আন্টি বলবা না, আমাকে আম্মু বলে ডাকবা, যেমন আমাকে আদিত্য ডাকে। এই বাড়িটা নিজের বাড়ি মনে করবা। তুমি আমার বাড়ির বউ না, তুমি আমার বাড়ির মেয়ে, আমার একমাত্র ছেলের বউ। সব দায়িত্ব তোমাকে নিতে হবে, কিন্তু এখন আমি আছি, আমি সব দেখে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। এখন এসব চাপ তোমাকে নিতে হবে না, যখন সময় হবে আমি তখন নিজে তোমাকে সব দায়িত্ব বুঝিয়ে দেব মা। তুমি গিয়ে বসো, আমি আসছি, আমার হয়ে গিয়েছে। আর কিছু বলল না, মাথা নাড়িয়ে চলে গেল ড্রয়িং রুমে, গিয়ে সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ বাদে আদিত্য ফ্রেশ হয়ে নিচে নামলো। আদিত্যকে নামতে দেখে তার বন্ধু তামিম বলে উঠল, কিরে নতুন বর, এখন নামার সময় হলো তোর? বেলা কয়টা বাচ্চা দেখছিস? আদিত্য কোনো কথার উত্তর না দিয়ে তামিমের পাশে চেয়ারটি বসলো। আনিকা সোফা থেকে উঠে এসে আদিত্যকে খাবার বেড়ে দিচ্ছিল। তারপর আদিত্য আনিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি খেয়েছো? আনিকা মাথা নাড়িয়ে বোঝালো সে খায়নি। আদিত্য বলে উঠল, তাহলে তুমিও বসে পড়ো, আমাকে বেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজে নিয়ে নিতে পারবো। আদিত্যর কথা শেষ হতে আনিকা বলে উঠল, সমস্যা নেই, তোমরা খেয়ে ওঠো, তারপরে আমি আর নেহা খেয়ে নেব। এত বেলা হয়ে গেছে নেহা আপু, এখনো খাইনি? কি ব্যাপার নেহা আপু, আপনি এখনো খাননি কেন? নেহার কথার উত্তরে আদিত্য মুচকি হাসি দিল। তারপরে আদিত্যরা সবাই মিলে খাবার খেতে লাগলো। খেতে খেতে আদিত্যর বন্ধু সাগর বলে উঠল,
কী অবস্থা বন্ধু? তোমার মুখের হাসি যে সরছে না, কালকে রাত মনে হয় খুব ভালো কাটছে, তাই না? আদিত্য কিছু বলছে না, চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। এটা দেখে তার পাশ থেকে তামিম বলে উঠল, এই দেখ আমাদের বন্ধু লজ্জা পাচ্ছে। বন্ধু লজ্জা পাচ্ছিস কেন? আমরাই তো। বল না কালকের রাতে কি কি হলো? তামিমের কথা শেষ হতেই আমিনুল বলে উঠল, আদিত্যর মুখ দেখে মনে হচ্ছে কালকে রাতে বেশ ভালোই বাসরাত কাটিয়েছে, তাই না? আদিত্য, তোর কয়বার বিড়াল মারলি কালকে? আমিনুলের কথা শেষ হতেই শাহিদ বলে উঠল, এই সবাই চুপ কর, আমি একটা সিরিয়াস কথা বলবো। এই আদিত্য, জানিস একটা ঘটনা ঘটে গেছে? আদিত্য অবাক হয়ে বলে উঠল, কি ঘটনা ঘটেছে? আমাদের স্বাগত ভাবির বান্ধবী মানে নেহাকে পছন্দ করেছে। তোর লাইন নেই, হাঁটতেছে শালা তোর মতোই সিনিয়র মেয়েকে বিয়ে করার শখ জেগেছে তার মনে। আমরাই জীবনে ভাই সিঙ্গেল থেকে গেলাম আর কি, একটা প্রেম করতে পারলাম না। এই দুঃখ কোথায় রাখবো ভাই বল? শাহিদের কান্না কান্না ফেস করে কথাগুলো বলে সবাই শাহিদের কান্না কান্না ফেস করে বলা কথাগুলো শুনে সবাই হু হু করে হেসে উঠল। তারপরে আদিত্য সাগরকে প্রশ্ন করলো, কি রে সাগর, যেগুলো শুনছি সেগুলো কি সত্যি? সাগর খেতে খেতে আমতা আমতা করে উত্তর দিল, আসলে মানে হয়েছে কি, সাগরের কথার মাঝখানে আদিত্য ধমকে বলে উঠল, এই শালা তোতলানো বাদ দিয়ে যা সত্যি সেটা বল। হ্যাঁ, আমার নেহাকে অনেক পছন্দ হয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমি তার ছোট। ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখবো, এখন খাবার খেয়ে নে। তারপর সবাই টুকটাক কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আদিত্য তার বন্ধু বান্ধবকে নিয়ে চলে গেল ছাদে। অপরদিকে আনিকা আর নেহা খাবার খেয়ে নিল। খাবার খেয়ে সব গোছগাছ করে চলে গেল রুমে। আদিত্যদের সব বন্ধু বান্ধবের আড্ডা শেষ হলে সবাই নিচে চলে আসলো। এখন আদিত্যর বন্ধুরা সব চলে যাবে বাসায়, আর আদিত্যরা যাবে আনিকাদের বাসায়। আদিত্য তো সবাইকে এগিয়ে দিয়ে চলে আসলো। রুমে এসে দেখে দুই বান্ধবী মিলে গল্প করছে আর কিছু কাপড় গুছিয়ে নিচ্ছে ব্যাগে। নেহা আদিত্যকে ঘরে আসতে দেখে বলে উঠল, দেখ বান্ধবী, তোকে ছাড়া এক মুহূর্ত আমাদের দূরে থাকতে পারছি না। তোরা রোমান্স করে, আমি চাই ভাই, আমি কাপড় মে হাড্ডি হতে চাই না। নেহা এটা বলে খাট থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, এমন সময় আদিত্য বলে উঠল, নেহা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। নেহা দাঁড়িয়ে অবাক চোখে আদিত্যর দিকে তাকিয়ে বলে উঠল, আমার সাথে আপনার কি কথা? আসলে বিষয়টা হচ্ছে কি, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তোমাকে সরাসরি কথাটা বলতেছে আমার বন্ধু সাগরকে দেখেছো তো, বিয়েতে ছিল। ও তোমাকে পছন্দ করেছে, ও তোমাকে বিয়ে করতে চায়। তুমি কি বিয়ে করতে রাজি না? তোমার কোনো সমস্যা আছে? আদিত্যর কথা শুনে আনিকা অবাক। আনিকা চুপচাপ দেখছে নেহা কি বলে। নেহা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আপনার বন্ধুকে বলবেন আমার বাসায় বুঝতে পাঠাতে। আমার বাবা মা রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যেতে পারো। নেহা চলে গেল রুমে। নিজে রেডি হয়ে আজকে নেহ তার বাসায় ফিরে যাবে। আদিত্য এসে আনিকার কাছে বসলো, তারপর বলে উঠল, সবকিছু গোছানো শেষ? হ্যাঁ, নিয়েছি, যে মাত্র 2 দিন থাকবো। আম্মু আব্বু ফোন দিয়েছিল, জিজ্ঞেস করলো কখন যাব। আমি বললাম একটু পরেই রওনা দিব, চলো বাবা মার সাথে কথা বলে আসি, রেডি হয়ে রওনা দিব। হ্যাঁ চলো। তারপরে আদিত্যরা চলে গেল তার বাবা মায়ের রুমে। গিয়ে দেখলো তার বাবা মা শুয়ে আছে। রুমে গিয়ে দেখলো তার মা শুয়ে আছে, তার বাবা নেই। তার বাবা একটু বাহিরে গেছে। আদিত্যর মা আদিত্যকে রুমে আসতে দেখে বলে উঠল, তারপর, কি রে বাবা, কিছু বলবি? হঠাৎ আমার রুমে আসলি যে? হ্যাঁ মা, আসলে ওই বাড়ি থেকে ফোন দিয়েছিল, আমরা কখন যাব জিজ্ঞাসা করছিল, ভাবছি কিছুক্ষণের মধ্যে রওনা দিব। তুমি কি বলো? হ্যাঁ রে, ও তো আমাকে ফোন দিয়েছিল। আমি বলছি তোরা যাবি, রেডি হয়ে নে। সমস্যা কোথায়? তোমার সাথে দেখা করতে আসলাম, আমাদের জন্য দোয়া করো। সন্তানের জন্য বাবা মায়ের দোয়া সব সময় আছে, চিন্তা করিস না। সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস। আর মামুনি, তুমিও সাবধানে থেকো।
আমার ছেলেটা একটু দুষ্ট প্রকৃতির, ওকে তুমি একটু সামলে নিও। আচ্ছা ঠিক আছে আম্মু, আপনি চিন্তা করবেন না। আর আপনি নিয়মিত ওষুধ খাবেন, খাবার খাবেন, কেমন? না ঠিক আছে আমার পাগলি মেয়েটা, এখন যাও তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। আদিত্য রেডি হয়ে নিচে এসে বাবা মায়ের সাথে দেখা করে কথা বলে তিনজন বেরিয়ে পড়ল আনিকাদের বাসার উদ্দেশ্যে। ওদের বাসায় যাওয়ার সময় রাস্তা থেকে বেশ কিছু ফলমূল এবং কেজি 5 মিষ্টি কিনে নিল আদিত্য। শ্বশুরবাড়ি যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না, জামাই বলে কথা। নেহা আর আনিকাদের বাসায় গেল না, সে নিজের বাসায় চলে গেল। আনিকা বাসে এসে কলিং বেল দিতে ওদের বাসার কাজের লোক কুলসুম এসে দরজা খুলে দিল। আনিকাকে দেখে জোরে বলে উঠল, ম্যাডাম স্যার, আপনারা কোথায়? আনিকা ম্যাডামরা চলে এসেছে, তাড়াতাড়ি আসুন। কুলসুমের কথা শুনে আনিকার আব্বু আম্মু চলে আসলো। এসে দেখলো যে তাদের মেয়ে জামাই চলে এসেছে। সে তার আম্মুকে জড়িয়ে ধরল, ভালো মন্দ কথা বলে চলে গেল নিজের রুমে। দুজনে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নেমে সবাই মিলে আড্ডা দিতে দিতে হালকা কিছু নাস্তা করে রেস্ট নিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম। বিকেলে সবাই মিলে আবার আড্ডা দিল। তারপরে রাতে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এভাবে কেটে গেল 2 দিন। আজকে আদিত্যরা চলে যাবে তাদের নিজের বাড়িতে। ওরা রেডি হয়ে নিচে নেমেছে। তারপরে আনিকার বাবা মায়ের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আদিত্যদের বাসার উদ্দেশ্যে। আদিত্য বাসে এসে কলিং বেল দিতেই আদিত্যর মা এসে দরজা খুলে দিল। আদিত্যর মা ওদের দেখে বলে উঠল, ও তোমরা চলে এসেছো, এসো ভিতরে এসো। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি লেবুর শরবত বানিয়ে আনছি। গরমের থেকে এসেছো, খেলে ভালো লাগবে। আদিত্য মায়ের কথা শুনে দুজনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো আদিত্যর মা লেবুর শরবত বানিয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে। দুজনে 2 গ্লাস শরবত খেয়ে নিল। তারপর আনিকা চলে গেল আদিত্যর মায়ের কাছে, তাকে কাজে সাহায্য করার জন্য। আদিত্য বসে বসে টিভি দেখছিল। তারপরে এভাবে কেটে গেল 4 দিন। সবাই একসাথে ডিনার করছে রাতে। এর মধ্যে আদিত্যর বাবা বলে উঠল, তো আদিত্য, এখন কি ভাবছো, কি করবে তুমি? বাবা, আমি ভাবছিলাম পড়াশোনার পাশাপাশি তোমার বিজনেসটা তো আমি দেখাশোনা করতাম, এখন একটু সিরিয়াসভাবে দেখাশোনা করব। আর আনিকা, ও তো বিজনেস নিয়ে পড়াশোনা করেছে, ও পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসটা জয়েন করুক। এ তো অনেক ভালো কথা। তা মামুনি, তোমার কি এতে কোনো অমত আছে? না বাবা, আমার এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি আদিত্যর সাথে অফিসে যাবে। আনিকা খাবার খেতে খেতে নিচু গলায় উত্তর দিল। আনিকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আদিত্য আগে রুমে চলে গিয়েছিল। আনিকা তার শাশুড়ির হাতে হাতে কিছু কাজ করে তারপর রুমে গেল। রুমে দরজা লাগিয়ে যে ঘুরতে যাবে আনিকা, অমনি পেছন থেকে এসে তাকে আদিত্য জড়িয়ে ধরে বলে উঠল, এত দেরি কেন করলা বউ? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আনিকা আদিত্যের কথা শুনে তার দিকে ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল, আমার জন্য কেন আক্ষেপ করছো? তুমি ঘুমিয়ে পড়লেই তো পারতে। আমার বউকে ছাড়া আমার ঘুম হতে চায় না, আর আমার বউকে আদর না করলে তো আমি ঘুমাতেই পারবো না। আদিত্যর এরকম কথা শুনে আনিকা মাথা নিচু করে ফেলে। এটা দেখে আদিত্য বলে ওঠে, ও বউ, তুমি লজ্জা পেলে একদম তোমাকে অন্যরকম লাগে, তখন আরো বেশি করে তোমাকে আদর করতে মন চায়। এটা বলে আদিত্য আনিকাকে কোলে তুলে নিল। তারপর খাটে গিয়ে শুয়ে দিল। তারপর আদিত্য আনিকার দিকে ঝুঁকে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 15 মিনিট পর আদিত্য আনিকাকে ছেড়ে দিয়ে গলায় গালে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। কিস করতে করতে হঠাৎ আনিকার নাভির কাছে গিয়ে থেমে গেল। আদিত্য আনিকার নাভিতে ঠোঁট ছোঁয়াতে আনিকা কেঁপে উঠল। তারপর আদিত্যর মাথাটা চেপে ধরল আনিকার পেটের সাথে। তারপর আস্তে আস্তে দুজনে হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। ভোর প্রায় 4টা পর্যন্ত আনিকাকে আদর করে আনিকার বুকেই ওকে জড়িয়ে ধরে
ঘুমিয়ে গেল আদিত্য। পরের দিন সকাল 9টায় আনিকার ঘুম ভেঙে গেল। আনিকা আদিত্যকে দেখে উঠে ফ্রেশ হতে বলল, তারপর নিজেও ফ্রেশ হয়ে নিচে গেল। গিয়ে ওর শাশুড়ির হাতে টুকটাক কিছু কাজ করতে লাগলো। ব্রেকফাস্ট শেষ করে আদিত্যর বাবা এবং আদিত্য আনিকা চলে গেল অফিসে। আনিকা সব কিছু বুঝে নিল। তারপর অফিস থেকে সবে বিকেলে বাড়ি ফিরে এলো। এভাবে কাটতে থাকলো আদিত্য আর আনিকার খুনসুটি দিনগুলো। দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। একদিন আদিত্যর মা এবং আনিকা বসে কাজ করছিল টুকটাক। হঠাৎ করে আদিত্যর মা বলে উঠল, আনিকা মামুনি, একটা কথা ছিল তোমার সাথে, বলবো? হ্যাঁ আম্মু বলো, আমার সাথে কথা বলতে হবে। তোমার আবার পারমিশন নিতে হবে নাকি? আমাদের তো বয়স হচ্ছে, একা একা বাসায় থাকি, ভালো লাগে না। তুমিও বাসায় থাকো না, একটা নাতি নাতনির মুখ দেখাও, আমরাও দাদি ডাক শুনি। শাশুড়ির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেল, কিছু বলতে পারল না। চুপচাপ সে ঘরে চলে গেল। আদিত্যর মা এটা দেখে মুচকি হাসতে লাগলো। রাতের বেলা আদিত্য ফিরে এলে সবাই একসাথে ডিনার করে রুমে চলে গিয়েছে। আদিত্যর পাশে বসে আছে আনিকা। দুজনেই টুকটাক গল্প করছিল। হঠাৎ করে আনিকা বলে উঠল, আদিত্য, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি কথা? আসলে মা বলেছিলেন যে একা একা থাকে, তার নাকি আর ভালো লাগে না, উনি নাতি নাতনির মুখ দেখতে চায়। আনিকা কথাটি বলে 2 হাত দিয়ে লজ্জায় মুখটা ঢেকে নিল। আদিত্য এটা দেখে আনিকার মুখ থেকে হাত সরিয়ে ওকে বলে উঠল, তোমার কি ইচ্ছা, তুমি এখন মা হতে চাও? আনিকার মাথা নাড়ি সম্মতি জানিয়ে আদিত্যর বুকে মুখ লুকালো। আদিত্য আনিকার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, এত লজ্জা পেলে কেমন করে হবে সিনিয়র বউ? তাহলে তো আর বাচ্চা হবে না। চলো বাচ্চা আনার মিশনটা শুরু করি আজকে থেকে। তারপরে আর কি, আনিকা আর আদিত্য বাচ্চা আনার মিশন শুরু করে দিল। পরের দিন আনিকা তাড়াতাড়ি উঠে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তারপরে সবাই একসাথে ব্রেকফাস্ট করে বের হয়ে গেল অফিসে। আনিকা অফিসের পাশাপাশি পড়াশোনাটাও করছে। এভাবে কেটে গেল প্রায় 3 মাস। একদিন হঠাৎ করে আনিকা অফিসে বসে কাজ করছিল। এমন সময় মাথা ঘুরে পড়ে গেল। আদিত্য তাড়াতাড়ি এসে আনিকাকে একটি ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর চেক আপ করে হাসি মুখে বলে উঠল, কংগ্রাচুলেশন মিসেস আহমেদ, আপনি মা হতে চলেছেন, আর মিস্টার আহমেদ আপনি বাবা। ডাক্তারের মুখে এই কথা শুনে দুজনেই তো অবাক। আনিকা খুশিতে কান্না করে দিয়েছে। আদিত্য আনিকাকে ধরে বলে উঠল, এই পাগলি, কান্না করছো কেন? আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে আমরা শুধু হাসবো। ওদের দুজনের কথার মাঝখানে ডাক্তার বলে উঠল, দেখুন মিস্টার আহমেদ, আপনার ওয়াইফের এখন 2.5 মাস চলছে, তো খুব সাবধানে রাখতে হবে। বাড়িতে যেন কোনো ভারী কাজ না করে, বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা না করে, সেটা আপনি দেখবেন। শিওর ডক্টর, আমি সবসময় খেয়াল রাখবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে একবার দেখা করে যাবেন। অবশ্যই ডক্টর, তাহলে আজকে আসি না। এই বলে আদিত্য আনিকাকে নিয়ে চলে গেল বাসায়। যাওয়ার সময় বাসার জন্য মিষ্টি কিনে নিয়ে গেল। বাড়িতে গিয়ে খবরটা জানাতেই সবাই খুশি হলো এবং আনিকার আব্বু আম্মু শুনে খুব খুশি হলো। তারাও চলে আসলো মেয়ের সাথে দেখা করতে। আনিকার আম্মু এসে ওকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার মেয়েটাও মা হবে। আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এভাবে সবাই টুকটাক কথা বলছিল। হঠাৎ করে আনিকার আম্মু বলে উঠল, আদিত্য বাবা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি। আর আনিকার তো সবেমাত্র 2.5 মাস চলছে। আমি ওকে কিছুদিনের জন্য আমাদের বাসায় নিয়ে যাই, পরে না হয় এবার তুমি নিয়ে এসো। আম্মু, এই সময় ওকে কোথাও একা থাকতে দিব না আমি। আপনি ওকে এসে দেখে যাবেন, না হয় আপনি এখানে থাকুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওকে একা ছাড়বো না। আমি আমার বউ এবং বেবি দুইজনেরই খেয়াল রাখবো। নিজের হাতে কথা দিচ্ছি, ওদের সমস্যা হবে না। আনিকার মা আর আদিত্যকে আরো বেশি জোরাজোরি করলো না। বিকেলের দিকে আনিকার আম্মু বাসায় চলে গেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 7টি মাস। আর 2 দিন পর আনিকার ডেলিভারি ডেট। হঠাৎ রাতে বসে দুজন কথা বলছিল। এমন সময় আনিকা বলে উঠল,
আদিত্য আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি তো চাই আমাদের মিষ্টি একটা তোমার মতো মেয়ে হোক, একদম তোমার মতো গুলুমুলু দেখতে হবে। এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যা দেবেন আমি তাতেই খুশি। আচ্ছা, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে ভেবেছো? হ্যাঁ, নাম ভেবেছি দুইটা। কি নাম আমাকে বলো। মেয়ে হলে নাম রাখবো আরশি, ছেলে হলে নাম রাখবো আরিয়ান। বা সুন্দর নাম। হঠাৎ করে আনিকা বুঝতে পারলো তার পেটে ব্যথা হচ্ছে, হালকা হালকা করে ব্যথা তীব্র হচ্ছে। হঠাৎ করে আনিকা চিৎকার করে উঠল। তা দেখে আদিত্য অস্থির হয়ে বলে উঠল, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আনিকা অনেক কষ্ট করে বলে উঠল, তোমার পেটে খুব ব্যথা করছে, আমি আর পারছি না, কিছু একটা করো। আনিকার চিৎকার শুনে আদিত্যর মা রুমে চলে আসলো। তারপরে সবাই মিলে আনিকাকে হসপিটালে নিয়ে গেল। তার আব্বু আম্মু চলে এসেছে। আনিকাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। 1 ঘন্টা বাদে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে হাসি মুখে বলে উঠল, কনগ্রাচুলেশন স্যার, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। এটা বলে নার্স সাদা তোয়ালে দিয়ে যেন একটা বাচ্চাকে কোলে দিল আদিত্যের। আদিত্য তো খুশিতে কেঁদে দিল। তারপর আদিত্য নার্সকে বলে উঠল, আমার ওয়াইফ কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। এখন একটু বাদে কেবিনে দেওয়া হবে, আপনি গিয়ে দেখা করতে পারেন। ধন্যবাদ আপনাকে। তারপরে আনিকাকে কেবিনে দেওয়া হলো। বাচ্চাকে তার মায়ের কোলে দিয়ে আদিত্য আনিকার কাছে চলে গেল। আনিকার কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ওর জ্ঞান ফিরে আসলো। আনিকা ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আমাদের বাবু কোথায়, আমি ওকে দেখব। আনিকার কথা শেষ হতেই আদিত্যর মা পেছন থেকে বলে উঠল, এই যে আমার নাতনি আমার কোলে। এইটা বলে আনিকার কাছে এসে বাচ্চাকে ওর কোলের কাছে শুয়ে দিল। তারপর কিছুক্ষণ কথা বলার পর আনিকার আম্মু বলে উঠল, তাসলিমা চল আমরা বাহিরে যাই, ওরা কথা বলুক। হ্যাঁ ঠিক বলেছিস, চল আমরা বাইরে যাই। এ বলে সবাই বাইরে চলে গেল। এখন রুমে আছে শুধু আনিকা, আদিত্য আর ওদের বাচ্চা। আদিত্য আনিকার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে উঠল, আনিকা তোমাকে ধন্যবাদ আমার জীবনটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য। আমাদের জন্য সামনে আরও সুখের জীবন অপেক্ষা করছে। আমাদের ছোট আরশি সোনাটাকে মানুষ করতে হবে তো, তাই না? হ্যাঁ ঠিক বলেছ। ভালোবাসি আমায় সিনিয়র বউটাকে ভালোবাসি, আমার সিনিয়র বউটাকে ভীষণ ভালোবাসি। আমি আমার জুনিয়র বরটাকে ভীষণ ভালোবাসি বলে দুজন তাদের বাচ্চাকে জড়িয়ে ধরলো। এভাবে শেষ হলো আনিকা আর আদিত্যের ভালোবাসার গল্প। দোয়া করবেন ওরা যেন সামনে আরও ভালো থাকতে পারে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।